আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোল শূন্য ব্যবধানে রুখে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে, সেটাও বিশ্বকাপে তাদের অভিষেক ম্যাচে। লামিন ইয়ামালকে দর্শক বানিয়ে সব আলো কেড়ে নিলেন কেপ ভার্দে গোলকিপার 40 বছর বয়সী ভোজিনিয়া। লামিন ইয়ামাল আর ভোজিনিয়া দুই দলের দুই বিশ্বকাপ ডেবিউটেন্টের বয়সের ব্যবধান 21 বছর 45 দিন। অনুভূতির ব্যবধানটাও সেরকমই যোজন যোজন। লাইমলাইট যার কেড়ে নেয়ার কথা ছিল সেই স্প্যানিশ ওয়ান্ডার কিডকে দর্শক বানিয়ে সব আলো কেড়ে নিলেন কেপ ভার্দে গোলকিপার 40 বছর বয়সী ভোজিনিয়া। জনসংখ্যার হিসেবে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিখল নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের একটা, আর সেখানে সবচেয়ে বয়স্ক গোলরক্ষক হিসেবে বিশ্বকাপ ডেবিউতে ক্লিনশিট রেখে বড় অবদান রাখলেন ভোজিনিয়া। সেভ করেছেন 7টা গোল। এই উল্লাসটাই তাদেরই মানায়। কিছু ড্র থাকে জয়ের সমান, এই ড্র ঠিক তাই। বিশ্বকাপ ইতিহাসেরই এটা সেরা ড্র কিনা প্রশ্ন থেকে যাবে। স্পেনের ব্যাপারে একটা কথা প্রচলন আছে, দলটা ফুটবল খেলে নিজের বল মনে করে। এই ম্যাচেও তাই 74 ভাগ বলই ছিল স্পেনের দখলে। স্পেনের 23টা শটের বিপরীতে কেপ ভার্দের শট 6টা, স্প্যানিশদের অন টার্গেট শট 8টা। কেপ ভার্দে গোলমুখে শট নিয়েছে মাত্র একটা। স্পেনের 10 কর্নারের বিপরীতে কেপ ভার্দে কর্নার পেয়েছে একটা। কিন্তু ফুটবল যে গোলের খেলা, ইউরো চ্যাম্পিয়নরা সেখানেই পেরে ওঠেনি। ম্যাচের আধ ঘন্টা পর্যন্ত গোলমুখে মাত্র একটা শট নেয় স্পেন। প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে ধার বাড়ায়। 40তম মিনিটে ওপেন নেট পেয়েও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার ফেরান তোরেস। ক্রসবারে লেগে ফিরে আসা বলে মাইকেল অরজাবালের হেড, সেটা সেভ করেন ভোজিনিয়া। ম্যাচ জুড়েই স্পেনের সামনে দেয়াল হয়েছিলেন 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। তাকে কাটিয়ে জালের দিশা খুঁজে পেতে সদ্য চোট থেকে ফেরা ইয়ামালকেও বাধ্য হয়ে নামিয়েছিল স্পেন। তাতেও কাজের কাজ হয়নি। 18 বছর 342 দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হওয়া বার্সা তারকাও ভাঙতে পারেননি ভোজিনিয়া বাধা। স্পেনের এই দলটাই নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। বার্সেলোনার সেখানে 8 জন। প্রশ্ন উঠছে, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে কি তবে ভুল সিদ্ধান্তই নিলেন, নাকি রিয়াল সমর্থকদের বদদোয়ায় এই পরিণতি? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের মঞ্চে বেলজিয়ামের মতো পরাশক্তিকে কাঁপিয়ে দিয়েছে মিশর। প্রথমার্ধে লিড নিয়ে জয়ের সুবাসও পাচ্ছিল সালাহ বাহিনী, তবে শেষ পর্যন্ত এক আত্মঘাতী গোলের হতাশায় 1-1 ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বেলজিয়ামকে চেপে ধরে মিশর, যার ফল আসে 19 মিনিটে। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন ইমান আশুর। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে লিড নিয়ে বিরতিতে যায় মিশর। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। 53 মিনিটে কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় মিশর, তবে 66 মিনিটে রক্ষণের এক ভুলে স্বপ্নভঙ্গ হয় তাদের। রোমেলু লুকাকুকে থামাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন ডিফেন্ডার মোহাম্মদ হানি। এই আত্মঘাতী গোলেই 1-1 সমতায় শেষ হয় রোমাঞ্চকর ম্যাচটি। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। এবার উরুগুয়ের বিপক্ষেও সেই একই রূপ দেখালো মধ্যপ্রাচ্যের দেশটি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের 1-1 গোলে রুখিয়ে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে সৌদি। কাগজে কলমে ফেভারিট ছিল উরুগুয়ে, তবে মাঠের লড়াইয়ে প্রথমার্ধে লিড নেয় সৌদি আরব। 41 মিনিটে কর্নার থেকে আসা বলে উরুগুয়ে গোলরক্ষক মুসলেরার ভুলে সুযোগ লুফে নেন ডিফেন্ডার আবদুল্লাহ আল আমরি। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় সৌদি। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নুনিয়াস ভালভার্দেদের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকে সৌদির রক্ষণভাগ। অবশেষে ম্যাচের 80 মিনিটে আরাউহোর গোলে স্বস্তির সমতায় ফেরে উরুগুয়ে। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুদল।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ থাকছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে এরই মধ্যে ভার্চুয়ালি সই করেছে দুই পক্ষ। খুব শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন শুক্রবার নাগাদ পুরোপুরি খুলে যাবে হরমুজ প্রণালী। সোমবার G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছানোর কিছুক্ষণ পরেই এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিষয়াদি ও শর্তগুলো ঠিক কবে প্রকাশ করা হবে তার নির্দিষ্ট করে জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেন চলতি সপ্তাহে প্রকাশ করা হবে ওয়াশিংটন তেহরান চুক্তির বিষয়বস্তু। যুদ্ধবিরতি এবং সমঝোতার ঘোষণা এলেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে সংশয় কাটেনি। সাধারণ ইসরায়েলিদের অনেকে মনে করেন ইরানের সাথে চুক্তি টেকসই হওয়ার সম্ভাবনা কম। সমালোচকদের অভিযোগ, যুদ্ধের পর এমন সমঝোতা ইরানকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিবে। এতে এই অঞ্চলে নতুন করে তৈরি হতে পারে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির নিয়ে স্বস্তির চেয়ে অসন্তোষই বেশি ইসরায়েলিদের মাঝে। সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাসের বদলে দেখা যাচ্ছে হতাশা আর অবিশ্বাস। তেল আবিবের বাসিন্দারা মনে করছেন এই চুক্তি দীর্ঘস্থায়ী হবে না। আমার মনে হয় না এটা টিকবে, কারণ ইরানিরা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার শপথ নিয়েছে। এই চুক্তি কেবলমাত্র সংঘাতকে সাময়িকভাবে পিছিয়ে দেবে। কারো কারো মতে চুক্তি হলেও তা হবে সাময়িক। আবার কেউ বলছেন বর্তমান মার্কিন প্রশাসনের মেয়াদ শেষ হলেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে। আমি এই চুক্তি নিয়ে খুব একটা খুশি নই। আমার মনে হয় এটা হয়তো 2 বছর টিকবে, যতক্ষণ না ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে, এবং তারপর আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। সমালোচকদের অভিযোগ, যুদ্ধের পর এমন সমঝোতা ইরানকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেবে। তাদের আশঙ্কা, এতে অঞ্চল জুড়ে অস্থিরতা কমার বদলে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। এটি একটি অত্যন্ত খারাপ চুক্তি। আমি সত্যিই ট্রাম্পকে বুঝি না। সবকিছুই তাদের পরিস্থিতির উপর নির্ভর করছে। এটা হতে পারে না। তারা তহবিল পাবে, শাসন ব্যবস্থার পতন হবে না। আমার মতে এটি একটি বিপর্যয়। এটি একটি বাজে চুক্তি। ইরান এই চুক্তি মানবে না। সত্যি বলতে আমি মনে করি পুরো বিষয়টি ইরানি ও ইসরায়েলি জনগণের সাথে একটি বিশ্বাসঘাতকতা, কারণ এখানে কেবল আমেরিকার স্বার্থ জড়িত। এটি হবে এ যাবৎকালের সবচেয়ে জঘন্যতম চুক্তি। যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা নিয়ে সংশয় এখনো কাটেনি ইসরায়েলিদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশজুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসক। এদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবে মাটি কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ সেতু, যার মাধ্যমে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল সংযোগ স্থাপনের পাশাপাশি সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় টিম যমুনা দেখা যায় রেল সংযোগ সেতুর 84 থেকে 87 নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। মাটি কাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবো। এটা তো সাধারণ যার বিবেক আছে ও তো এই জায়গা থেকে মাটি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্ষতিগ্রস্ত হইব যে পিলারের সাথে মাটির জন্য লেগে গেছে গা, ক্ষতিগ্রস্ত হবে না? হবে তো। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী USA ইটভাটায়। সেখানে মালিক বা ম্যানেজার কাউকে না পাওয়া গেলেও শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছি ওই ব্রিজের তলতে। কিনে আনছেন? কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারো, আমরা তো বল না, আমাকে রাখতে বলছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে রাখতে মাটি বিক্রি করে আমরা কি রাখতে থাকি নাকি? পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে।
এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যিনি কনসালটেন্ট আছেন তার তত্ত্বাবধানে এবং ওই প্রকল্পের যে মূল ঠিকাদারি তার একটা পার্ট হিসেবে এটা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের এই বক্তব্যে সন্তুষ্ট না, আমরা অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেয়েছি। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ক্লিয়ার যে তাদের স্টেটমেন্ট অথবা তাদের যে চিঠিপত্র বা তাদের অনুমোদনপত্র সেগুলো আমরা চেয়েছি। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি। ভায়াডাক্টের সময় কন্ট্রাক্টর একটা অস্থায়ী রাস্তা নির্মাণ করেছিল। দেখা ছিল ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। যেহেতু অনেকদিন ধরে মাটিগুলো এখানে বসে গেছে, মাটি এখন আর ওদের অস্থায়ী রাস্তা বলে মনে হয় না। এখন মনে হচ্ছে যে এটা মাটির নিচ থেকে পিলারের নিচ থেকে মাটিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় স্থাপনা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ভবিষ্যতেও কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জনশক্তি রফতানিতে সমন্বয় নেই সরকারের মন্ত্রণালয়ের মধ্যে। সম্প্রতি রাশিয়া জনবল পাঠানো নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, যারা গেছেন তাদের ফেরত আনতে পদক্ষেপ নেবে সরকার। অন্যদিকে সাম্প্রতিক মস্কো সফরে দেশটিতে আগামী 1 বছরের মধ্যে 1 লাখ কর্মী পাঠাতে সরকারের আগ্রহের কথা রাশিয়াকে জানিয়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিশ্লেষকদের মতে এমন সমন্বয়হীনতা বিরাট বিপর্যয় ডেকে আনবে। আর রাশিয়া জনবল নিয়ে যে যুদ্ধে পাঠাচ্ছে তা ভয়াবহ মানবিক অধিকার লঙ্ঘন। আহমেদ রোজার প্রতিবেদনে এর বিস্তারিত থাকছে। মে মাসের গোড়াতে রাশিয়া গিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের মফিজ। মাস পেরুতেই পরিবার জানতে পারে তার মৃত্যুর খবর। রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন মফিজ, এমন দাবি পরিবারের। তবে এখনও সরকারি কোনো পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। দালাল চক্র তাকে বিক্রি করে দিচ্ছে রাশিয়ার সেনাবাহিনীতে, যুদ্ধের মাঠে দিচ্ছে। আমার ভাই অনেক কালবিল করতে যাইগে, আঙ্গরে বাঁচাও বাঁচাও, আমার ভাই 11 বছর আমরা পাইলাম না। আজকে হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আইছে, দেশে জানি মারা গেছে। মফিজের মতো সম্প্রতি রাশিয়া যায় আরও 30 জন যুবক। তাদেরই একজন আরমানের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। মারা গেছে আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, তারপরে হচ্ছে জামালপুরের মফিজ সোহেল ভাই, তারপরে হচ্ছে আপনার পবিত্রতা সাব্বির জামালপুরের। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে আর্তনাদ, আহাজারি আর স্বজন হারানোর শঙ্কা নিয়ে রাশিয়া যাওয়া 30 পরিবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে সরকারের সহযোগিতা চেয়েছিল। আমরা কতদিন আর ভাইকে ধরে থাকবো? এবারে 30টা পরিবার, 30 জন লোক আমরা ফেরত চাই, এটা আমাদের সরকারের আবেদন। অভিযোগগুলো আমলে নিয়ে কর্মীদের অবৈধভাবে রাশিয়ায় বিক্রি করে দেয়া 3 প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয় সরকার। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। সরেজমিনে নেমে জানা যায়, জাবালিনুর ইন্টারন্যাশনাল লিমিটেড এজেন্সির মাধ্যমে 7 লাখ টাকা খরচ করে জেনারেল ওয়ার্কার পদে মাসিক 60,000 রুবল বেতনে কাজের কথা বলে নেওয়া হয় তাদের। রাশিয়ায় যাওয়ার পরে তাদেরকে জোর করে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। রাশিয়াতে তারা যে লোক পাঠাইতেছে, এই লোকগুলা কেন, কিভাবে, কি হচ্ছে, তারা কোথায় পাঠাচ্ছে, এটা সঠিক বিচার জানি আমরা পাই। নিবন্ধনে দেয়া ঠিকানায় জাবালিনুরের কার্যালয় খুঁজতে যায় যমুনা টেলিভিশন। পল্টনের নির্ধারিত ঠিকানায় কখনোই ছিল না এই এজেন্সি। ভুয়া ঠিকানা ব্যবহার করে মানব পাচার করত প্রতিষ্ঠানটি। এমনকি প্রতিষ্ঠানের মালিকও ম্যানেজ করেই চলতেন এই সেক্টরে। যে কোম্পানি মালিক সে আমাদের সাথে বিক্রি করছে, আমাদের কনস্ট্রাকশনের লোক নিয়েছে, ডোন ফ্যাক্টরিতে দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতেছে এখন, তাদেরকে সেনাবাহিনী নিয়ে গেছে এরকম না। 6 পুরানা পল্টনের যে অ্যাড্রেসটা দিলেন, 6 পুরানা পল্টন, এই নাম শুনি নাই কখনো। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী জানান, রাশিয়ায় লোক পাঠানোর কার্যক্রম নিয়ে আলাদাভাবে ভাবছে সরকার। মন্ত্রণালয় থেকে আলাপ আলোচনা করে আমরা নির্দেশনা দিয়েছি যে রাশিয়ার ক্ষেত্রে যদি ভিসা আসে, ডিমান্ড লেটার আসে, সেক্ষেত্রে যেন আমাদের বিএমইটির মাধ্যমে যারা যায় সেটা যেন অধিকতর যাচাই বাছাই করে তাদের বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়া হয়। তাদের বিষয়ে আমরা দূতাবাসকে বলেছি যে খোঁজ খবর রাখা
যে তারা যেন কোনোভাবে কোনো এই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে প্রয়োজন তাদের দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা। এর কিছুদিনের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে মস্কো সফরে যান, যেখানে রাশিয়ায় আগামী 1 বছরের মধ্যে 1 লাখ কর্মী পাঠানোর বিষয়ে আগ্রহের কথা জানান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন দ্বৈত নীতির কারণে ভুক্তভোগী হবে বহু নিরীহ পরিবার। এছাড়া যুদ্ধে জনবল পাঠানোর অবৈধ পন্থার কারণে আন্তর্জাতিকভাবে সমালোচনা আর নিষেধাজ্ঞার কবলেও পড়তে পারে বাংলাদেশ। প্রায় অর্ধশত মানুষ এইভাবে প্রাণ হারিয়েছে। এর বাইরে আসলে কত মানুষ নিখোঁজ আছে আমাদের কাছে সেই সংখ্যা জানা নেই। যখন রাশিয়া কর্মী পাঠানো হচ্ছে, কি করে আমাদের বিএমইডি ছাড়পত্র দিচ্ছে? আমাদের মন্ত্রণালয় কি দেখছে না? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি খোঁজ নিচ্ছে না? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? এই পুরো ঘটনা যদি দেখেন, আমি বলবো যে ভীষণ উদ্বেগজনক, যে কোথাও যুদ্ধে চলবে, সেই যুদ্ধে বাংলাদেশিদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে এবং একেবারে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া, এটা আত্মহত্যা বা আত্মঘাতী ছাড়া কিছু না। এর আগে মানব পাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডকে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরি দেওয়া নামে চট্টগ্রামে চলছে ভয়াবহ প্রতারণা। সক্রিয় রয়েছে সংঘবদ্ধ চক্র, যাদের প্রতারণার কৌশল অভিনব। তাদের চটকদার বিজ্ঞাপন আর প্রলোভনের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক তরুণ তরুণী। প্রতারিত ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের স্বপ্নভঙ্গের কথা। সৈয়দ আসাদুজ্জামান লিমনের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ উন্নত দেশগুলোতে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি ও সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন অনেকের। এদের প্রতারণার ফাঁদে ফেলতে সক্রিয় সংঘবদ্ধ একাধিক চক্র। এই তরুণও তাদের শিকার। তার অভিযোগ, অস্ট্রেলিয়ায় স্বনামধন্য প্রতিষ্ঠান নেসলেতে কাজ দেওয়ার কথা বলে 15 লাখ টাকা নেন প্রীতম বড়ুয়া নামে এক ব্যক্তি। তার দেয়া এনওসি, মেডিকেল সার্টিফিকেট, অফার লেটার ও ভিসা সংক্রান্ত কাগজপত্র দেখে সন্দেহ জাগে। প্রতিষ্ঠানটিতে মেইল করে নিশ্চিত হন সবই ভুয়া। মেলটা পাওয়ার পর থেকে আমি ওর আগের ডকুমেন্টসগুলো চেক করার পর আসলে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে সব কিছুই ভুয়া। এরপর থেকে আসলে আমি বুঝে গেছি যে আমি একটা প্রতারকের ফাঁদে পড়লাম। একই ব্যক্তির প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন চট্টগ্রামের আরও অনেকে। বিদেশ গমনেচ্ছুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে প্রলুব্ধ করতেন। বিশ্বাস জোগাতে ব্যবহার করতেন বিদেশি আইপিও নম্বর। চাকরিতে কিছু জমায় নিজের লাইফকে ডেভেলপ করার জন্য টাকাটা আমরা কষ্ট দিয়েছি। অনেকে জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়, ওরাও নিঃস্ব, আমিও খুব নিঃস্ব। স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস দিয়েছে। আমার স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস দেওয়ার পর সে আমার থেকে টাকা নিয়েছে। সব কাগজপত্র আমি যখন যাচাই করে দেখলাম সবগুলো ভুয়া। আমাদের মতো আরও কত ভুক্তভোগী আছে। এখন যে অবস্থা দেখছি, আসলে আমাদের যাওয়ার স্বপ্নটা আসলে বৃথা হয়ে যাচ্ছে আর কি। আমরা এখন খুবই নিঃস্ব, আমরা খুব অসহায়। সম্প্রতি ওই প্রতারককে ধরে ভুক্তভোগীরা চকবাজার থানায় নিয়ে গেলেও টাকা ফেরতের আশ্বাস দিয়ে কৌশলে সটকে পড়েন। উল্টো ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন। প্রতারিত বিজয় ইতিমধ্যে আদালতে মামলা করেছেন। তুই এটা মাথায় রাখতে পারোস না, থানা আমার কন্ট্রোলে ছিল। আমি যদি পুরো থানাটা কন্ট্রোলিং করতে পারি ভাই, চাইলে 50টা ছেলে অ্যারেঞ্জ করে ফেলতে পারতাম 15-20 মিনিটে। ওদেরকে পেমেন্ট করলে ওরা তোদেরকে এক জায়গায় ঘিরে ফেলতো। তুই মামলা করছিস, মামলা রানিং রাখবি, বা আমি কি করতে পারি সেটা আমি করে নিতে পারবো। অভিযুক্ত প্রীতমের কোনো অফিস নেই, ফোনেই সব কাজ করেন। মন্তব্য জানতে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে পরিচয় পেয়ে রং নাম্বার বলে ফোন কেটে দেন। হ্যালো, যমুনা টেলিভিশন চট্টগ্রাম থেকে জোবায়েদ বলছিলাম। আপনার নাম প্রীতম বড়ুয়া, তাই তো? প্রীতম ফোন কেটে দিচ্ছেন। এর আগে যখন কথা হয়েছে তার সাথে, তিনি বলছেন রং নাম্বার, অথচ এই নাম্বার থেকেই তিনি যাদেরকে বিদেশে পাঠানোর আশ্বাস দেন সেই নাম্বারটা ব্যবহার করেন এবং এই নাম্বারটা দিয়েই তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে যুক্ত করেন। বিশ্বাস দেন যে এই নাম্বারটা ব্যবহার করার মাধ্যমে তিনি বিদেশে আছেন। বিদেশে উচ্চশিক্ষা কিংবা ওয়ার্ক ভিসা দেওয়ার কথা বলে অনেক প্রতারক চক্র সক্রিয় বলছেন পুলিশ ও এই খাতে জড়িতরা। মানুষজনের সহজ সরলতা পুঁজি করে একটা গ্রুপ সবসময় বিজনেস করতে যেতে চায়। সব কিছু ওরা বানিয়ে দেখাবে বলে একটা মিথ্যার আশ্রয়ে তারা চলে যায়। এতে করে হয়তোবা ওই পার্টিকুলার গ্রুপ হয়তোবা ফর দ্য টাইম বিং বেনিফিটেড হচ্ছে, বাট ইন দ্য লং রানে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিদেশের মাটিতে। প্রতারণার শিকার হচ্ছে, তখনই কিন্তু এই বিষয়টা আমাদের কাছে আসে। এগ্রিমেন্টে যাওয়ার আগে যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা এখানে ইনভলভ হতে পারি এবং তাদেরকে কিন্তু আমরা নোটিফাই করতে পারি, তাহলে এই প্রতারণার হাত থেকে বাঁচানো কিন্তু সম্ভব। অসংখ্য এই ধরনের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার সদর উপজেলায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। সে সাথে দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরাও। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারে কাল সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ সময় চলছে সভাস্থল সাজানো, সৌন্দর্য বর্ধনের কাজ। আর তো আইছেন না, এবার তো নতুন খতম, আমরা খুব আনন্দিত, খুব খুশি আমরা। এই জন্য আমরা সপ্তাহ সুন্দর বন্দর করলাম। কাজ করতেছি দ্রুত গতিতে, সময় খুব সীমিত, আমরা রাত্রেও করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আসার উপলক্ষে 7-10 দিন ধরে কাজ আমরা চলে, আরো পার্টি চলে, আরো 8টা কিয়া, মানে 4-5 গ্রুপে আছে কাজ। প্রধানমন্ত্রীর সফর সফল করতে মাঠের কাজে সহায়তা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তবে তারেক রহমানের নির্দেশে জেলার কোথাও রাখা হয়নি ব্যানার, ফেস্টুন ও তোরণ। জরাজীর্ণ রাস্তাঘাট প্রশস্ত হবে, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এদিকে দৃষ্টি দিবেন। অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত, প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফর সাথী হয়ে ভ্যানগার্ডের মতো আমরা থাকবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা মনে করছেন জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর এই সফর। সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানালেন ইউনো। প্রস্তুতি প্রায় শেষ দিকে। আমাদের মাঠ সজ্জা, প্যান্ডেল নির্মাণ করা, স্টেজ সজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছে। বুধবারের সফর ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক বার্তা নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মী ও জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহীর পিরোজপুর রাউথা সীমান্তে জড়ো করা 23 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাজশাহীর চারঘাট উপজেলার বিকল্প বিওপির কমান্ডার জানান, শুক্রবার চারঘাট উপজেলার পিরোজপুর রাউথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় 150 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে 23 জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে 2টি নৌকায় করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো ছাড়তে পারেনি। বাধ্য হয়ে গতরাতে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সভা ঘিরে পূর্ব লন্ডনে ব্যাপক উত্তেজনা হয়েছে। সোমবার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যান হাসনাত আবদুল্লাহ। এ সময় রেস্তোরাঁটির সামনে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাল্টা অবস্থান নেন এনসিপির ইউকে অ্যালায়েন্সের কর্মীরাও। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় শতাধিক পুলিশ সদস্য। ফলে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষেও পুলিশি নিরাপত্তায় আয়োজন স্থল ত্যাগ করেন তিনি। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় খাদ্যপণ্যে শুল্ক কমিয়েছে সরকার। অন্তত 60টি পণ্যের কমানো হয়েছে উৎসে কর। এছাড়া শিশু খাদ্য, খেজুর সহ নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। কিন্তু শুল্ক ছাড়ের এই সুফল কিভাবে মিলবে? বাজারে স্বস্তি নিশ্চিত করতে তদারকি করবে সরকারের কোন সংস্থা? আগে যেসব ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল তাতে ভোক্তার স্বস্তির তেমন মেলেনি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ছাড়ের ফলে পণ্যের দাম কত শতাংশ কমতে পারে তার একটি ধারণা দেয় সরকার। পণ্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালে নেই। চাল, ডাল, তেল, সবজি সবকিছুই লাগামহীন। পণ্যমূল্য বাড়লেও মানুষের আয় বাড়েনি, সেই কারণেই তীব্র হয়েছে সংকট। বিষয়টি অনুধাবন করেছে সরকার। ভোগ্যপণ্য মূল্য সহনীয় রাখতে প্রস্তাবিত বাজেটে দেয়া হয়েছে করছাড়। ধান, চাল, গম, আটা সহ অন্তত 60টি পণ্যে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। উৎসকর 5.21% থেকে 0.5% নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে ভোজ্য তেলেও দেওয়া হয়েছে ছাড়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিল পরিশোধ করার সময় নির্দিষ্ট হারে কর কর্তনই উৎসকর। এতে পণ্য আমদানি ও বাজারজাতকরণ পর্যায়ে কমবে করের চাপ। প্রশ্ন হচ্ছে, এই কর ছাড়ে কিভাবে মিলবে সুফল? শুধুমাত্র ট্যাক্স কমানোর কথা বলে আবার ওইখানে বাজার মনিটরিংটাকে সে ঘরে বসায় দেয়, তাইলে কিন্তু এই সুফল কোনো অবস্থাতেই ভোক্তা পর্যায়ে আসবে না। যতবার যেই পণ্যের দামই কমাইছে, কোনো দিনই সেই পণ্যের দাম কমে আসে নাই,
অতএব এখন যেটা কমাইছে এটা ব্যবসায়ীদের পকেটে যাবে। মশলা জাতীয় পণ্যেও মিলেছে করছাড়। আদা, জিরা, এলাচ সহ এ ধরনের পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এই হার ছিল 3%। এটি মূলত অতিরিক্ত কর, যা বিলাস পণ্যের আমদানি হ্রাস, বিদেশি মুদ্রার রিজার্ভ সাশ্রয় এবং স্থানীয় শিল্প সুরক্ষায় এই শুল্ক ধার্য করে সরকার। শিশু খাদ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে শিশু খাদ্য উৎপাদনে ব্যয় কমবে, স্বস্তি পাবে মানুষ। এনবিআর এর পর্যায় থেকে যেখানে যেখানে কর ছাড় দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় অর্থের কাটছাট হলো, সেই জায়গাগুলিতে এটা যেন ভোক্তা পর্যায়ে সুফল আসে, সেই ক্ষেত্রে এনবিআর এর একটা তদারকি দরকার। এনবিআর কে এখানে যথেষ্ট ভূমিকা রাখা দরকার। পণ্যমূল্য কমাতে বছরের নানা সময়ে কর ছাড় দেয় সরকার, কিন্তু আশানুরূপ সুফল পায় না ভোক্তা, অর্থাৎ হাতের নাগালে আসে না পণ্যমূল্য। কি কৌশল নিলে স্বস্তি মিলবে? 7.5-এ ওখানে নামাইতে পারবো না, কিন্তু 8.41 থেকে আমি যদি 8-এ নামাতে পারি, তাহলে তো আমার তো গত 4 বছরে ট্রেন্ড তো ঊর্ধ্বগামী। এটাকে তো অ্যারেস্ট করতে হবে। এটাকে আমরা ছাড়া বাকি সব দেশ পারছে। ইনফ্যাক্ট এখন শ্রীলঙ্কায় নেগেটিভ হয়ে গেছে, ভারত, পাকিস্তান, ইভেন পাকিস্তানে পারছে। ক্যাপাসিটিটা আনইউজড আছে, ওইটাকে ইউজ করলে আপনি শতকরা 1.5 থেকে 2 ভাগ উৎপাদন বাড়াতে পারবেন। পণ্যমূল্য বৃদ্ধির জাতাকল থেকে নিস্তার পেতে সরকারের এই উদ্যোগ সফল করা প্রয়োজন। তা না হলে একদিকে রাজস্ব হারাবে সরকার, অন্যদিকে অসহনীয় ব্যয়ের চাপে পড়বে দেশের বিপুল সংখ্যক মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এবারও বাজেটে বৈষম্যের শিকার রংপুর বিভাগ। এই অঞ্চলের জন্য বরাদ্দ মিলেছে বাজেটের 1 ভাগের কিছুটা বেশি। বরাদ্দ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা ও রংপুর সিটি কর্পোরেশনে উত্তরাঞ্চলে কৃষি হাবের জন্য 3000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও স্থান নির্ধারণ করা হয়নি। এভাবে বাজেটে বৈষম্য করা হলে এর প্রভাব পড়বে পুরো দেশের অর্থনীতির উপর। উর্বর মাটির কারণে শস্য ভাণ্ডার বলা হয় রংপুর অঞ্চলকে। ধান, আলু, আম, গম, ভুট্টা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলেও বাজেট বরাদ্দে বরাবরই বৈষম্যের শিকার উত্তরের এই জনপদ। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটের প্রথম দফাতেই সবার জন্য সুষম উন্নয়নের কথা বলা হলেও রংপুর অঞ্চলের জন্য তা মানা হয়নি। উন্নয়ন বাজেটের 30 ভাগেরও বেশি চট্টগ্রামকে দেয়া হলেও রংপুর অঞ্চলের জন্য তা মাত্র 1 ভাগ। ইকুইটি না দেয়া হলে পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। আমাদের উত্তরবঙ্গের জন্য বাজেটের মোট বাজেটের হলো 1% কম বা 1% একটু বেশি এরকম বরাদ্দ রাখছে সরকার মাত্র। তা আমি যেটা মনে করি, আসলে যদি এইভাবে বাজেটের ক্ষেত্রে এইভাবে যদি বাজেটের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়, তাহলে অবশ্যই একটা অঞ্চল এভাবে বারবার যদি পিছিয়ে পড়ে, তাহলে একটা দেশকে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিতের কাতারে রয়েছি। দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দ না পেয়েই চলে এসেছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বিশেষ বরাদ্দ, অর্থাৎ আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি। এবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রস্তাবিত এই বাজেটে এই বিভাগের জন্য নতুন শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চিনিকল পুনরায় চালু করা কিংবা রেল ও সড়ক যোগাযোগের বৃহৎ প্রকল্পের সুস্পষ্ট ঘোষণা নেই। বরাদ্দ নেই রংপুর সিটি কর্পোরেশন এবং গণদাবির তিস্তা মহাপ্রকল্পেও। কৃষি হাব গড়তে উত্তরাঞ্চলে 3000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও তা কোন জেলায় হবে তাও বলা নাই। এই রংপুর অঞ্চলের জন্য কোনো সেরকম মেগা প্রকল্প বা অন্য কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি। বিশেষ করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং হলো নৌপথ, রেলপথ, সড়কপথ, আকাশপথ, কোনো পথে আসলে কোনো বরাদ্দ রাখা হয়নি অন্যান্য অঞ্চলের তুলনায়। এবং তিস্তা মহাপরিকল্পনার কথা বারবার আমাদের এখানে বলা হচ্ছে যে বাজেটেও এটা উঠে আসছে, কিন্তু এটার জন্য আসলে স্পেশালি বা সুনির্দিষ্ট কী পরিমাণ বরাদ্দ আছে সেটাও কিন্তু আমরা বাজেটে খেয়াল করি নাই। যখন কৃষি অঞ্চল গঠন করা হবে, কোন অঞ্চলে কোন জাতের কৃষি পণ্য ভালো উৎপাদিত হয় সেই দিকে যথাযথ নজর রেখেই এই অঞ্চলগুলো সংরক্ষণাগার সহ তৈরি নির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। শুধু নির্বাচিত সরকারই নয়, গেল অন্তর্বর্তী সরকারের 18 মাসে উন্নয়ন প্রকল্পে প্রায় 2,12,500 কোটি টাকা বরাদ্দের মাত্র 2.4 ভাগ ছিল রংপুর বিভাগের জন্য। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দেশের সবচেয়ে বড় বস্তি করাইল।
সেখানকার বাসিন্দারাই টিকিয়ে রেখেছে সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানীর মানুষের গৃহস্থালী সার্ভিস বা সেবা কার্যক্রম। 4 লাখের বেশি বাসিন্দার অধিকাংশই জীবনযুদ্ধে ক্লান্ত। অভিযোগ আছে 1.5 লাখের মতো ভোটার আর 1.25 লাখ কিশোর দিনের পর দিন রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। বাসিন্দাদের দাবি, তাদের জনশক্তিতে পরিণত করার পরিকল্পনা না থাকায় দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। অভিজাত এলাকা গুলশান থেকে করাইল বস্তিকে এমনই দেখায়, ফুলের আভার ওপারে যেন বিবর্ণ একখণ্ড জীবন। 90 দশকের শুরুর দিকে গুলশান বনানীর শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন স্বল্প আয়ের শ্রমিক এই জমিতে বসবাস শুরু করেন করাইল বস্তির গোড়াপত্তন। তাদেরই উত্তরসূরি যেন এই মানুষগুলো। নৌকায় যারা এপার ওপার চলছেন তাদের জীবনের প্রায় পুরোটাই কাটছে পাশের অভিজাত এলাকায় নানান সেবা দিয়ে। এই যেমন আলেয়া আক্তার, 10 বছর বয়সে সেই যে শুরু জীবনযুদ্ধ এখনো চলছে। করার তো আর কিছু নাই, গরিবের সংসার বুঝেন না, যে কষ্ট মষ্ট তো সংসারই চালাইন না বুঝি ফুলাহান লইয়া। আলেয়ার শিশুকালের মতোই এমন অন্ধকার গলি আর এক টুকরো আকাশের নিচেই বেড়ে ওঠে এখানকার সব শিশু। ব্যবসা, গরম আর উৎকট গন্ধ যেন নিত্য সঙ্গী। কোনো খোঁজ খবর কেউ নেয় না, কেউ কিছু করে না। উচ্ছ্বাসের সুযোগও মেলে কদাচিৎ। এই উচ্ছ্বাসেও লুকিয়ে থাকে বঞ্চনার সুর আর বেড়ে ওঠার দুঃখ। কেননা এই বয়সেও সংসারের বোঝা বইছেন কেউ কেউ, আবার এই বয়সেই কেউ কেউ জড়াচ্ছেন নানান অপরাধে। এমন শিশু আর কৈশোরকাল নিয়েই করাইল বস্তিতে বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আব্দুর রশিদ। তিনি বলছেন, দিন দিন আরো কঠিন হচ্ছে করাইল বস্তির জীবন। এখন ধরেন মুরব্বী নাই, কোনো কিছু নাই, যে যেমনি পারছে হে এমনি করতে আসে, যে যেমনি পারছে হে ফাফড় মারতে আসে। স্থানীয়রা বলছেন, মাদক আর দখলবাজিতে বিপুল অঙ্কের অর্থের হাতছানি এই ভূখণ্ডে। জমি দখল ও বর্জ্য দিয়ে জলাশয় ভরাট করে গুলশান লেকও চলে যাচ্ছে বস্তির গর্ভে। এই করাইল বস্তির কোনো ধরনের রিডেভেলপমেন্ট যেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে না। কারণটা কি, এখানে একটা প্রভাবশালী মহল আছে যারা এই জমিগুলোর ওনারশিপ নিচ্ছে এবং তার পেছনে রাজনৈতিক চক্র আছে। এবং কোনো সরকারি এসে কিন্তু এই যে কারা এই করাইল বস্তির নিয়ন্ত্রণ নিয়ে বসে আছে, সেই শক্তিশালী চক্রগুলো কারা, এই টাকাটা কি শুধুমাত্র দরিদ্র বস্তিবাসীর মধ্যে আবর্তিত হয় নাকি উপরের দিকে যারা বিত্তশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের মধ্যে আবর্তিত হয়? এটা নিয়ে কিন্তু কোনো সরকারই কিন্তু কখনো কোনো আওয়াজ তোলে না। এসব অপরাধ নিয়ে অনেককে সোচ্চার হতেও দেখা যায়, কিন্তু ভয়েই মুখ খোলেন না অধিকাংশই। তারাই মূলত এলাকাটা আমাকে ওই যে বস্তিটা নিয়ন্ত্রণ করে এবং করাপশনের যে ব্যাপারগুলো, দুর্নীতি, তো তারাই এগুলোর সাথে জড়িত, বুঝতে পারছেন। করাইল বস্তির অপরাধ জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনের পথ বেছে নেয়ার দাবিও করেন কেউ কেউ। আমার জীবন আমি নেশা করেছি এক সময়, এই এলাকা ছেড়ে গেছি, এই এলাকার থেকে আবার সুস্থ এই এলাকায় এসেছি। সম্প্রতি করাইল বস্তি নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনার কথা শোনা গেলেও এখনও তা বড় পরিসরে বাস্তবায়ন শুরু হয়নি। যখন এই ধরনের হাই রাইজ অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো করা হয়, প্রকৃত অর্থে প্রকৃত বস্তিবাসীরা সেখানে আর যেতে পারে না। এটা ঢাকা শহরে বিভিন্ন বস্তিতে নিয়ে যে প্রকল্প হয়েছে, ভাষানটেক থেকে শুরু করে ইদানিংকালে যে মিরপুরে যে গল্পগুলো একই। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে পূর্ববিরোধের জেরে 2 গ্রুপের বাসিন্দাদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 20 জন। সন্ধ্যায় আদিত্যপুর ও আবদা ফৌজদা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আদিত্যপুর গ্রামের জাহিদ এবং আবদা ফৌজদা গ্রামের মুশাহিদ মিয়ার মধ্যে। এরই জেরে দুপুরে সংঘাতে জড়ায় উভয় পক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সন্ধ্যায় 2য় দফায় তারা সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হয় বেশ কয়েকজন। হাসপাতাল নিলে সেলু মিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার
সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি সুলতানপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন। নিহতের স্বজনরা জানায় 5 বছর আগে জাহাঙ্গীরের ভাতিজির সাথে স্থানীয় আতাউল্লার বিয়ে হয়। এরপর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সন্ধ্যায় কলহের বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। সেখানে জাহাঙ্গীরের সাথে আতাউল্লার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে মেয়ের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে নিলে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুমিল্লায় চর দখল নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে টেটা যুদ্ধ এবং সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা 3 ঘণ্টা ব্যাপী তিতাস উপজেলার চর বাটেরা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চরের মালিকানা ও দখল নিয়ে মেঘলা উপজেলার আলিপুর এবং তিতাস উপজেলার চর বাটেরা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে আলিপুর গ্রামের একদল লোক গিয়ে চর বাটেরা গ্রামের লোকজনের উপর হামলা করে। এ সময় চর বাটেরা গ্রামের লোকজনও পাল্টা হামলা করলে 2 গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয় উভয় পক্ষের অন্তত 30 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহে কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। সোমবার সকালে নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় শতাধিক অবৈধ দোকান এবং স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। তিনি জানান, টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরকে পরিকল্পিত এবং যানজট মুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আজকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং এটি চলবে। যারা বলেছে কাগজ এসেছে তাদের সময় দিয়েছি। যার দোকানটা খোলা সে 72 ঘন্টা সময় চেয়েছে, তাকে 72 সময় দেওয়া হয়েছে। যাদের কাগজ নাই একদম 5 আগস্টের পরে বা 3 বছর যাবৎ বন্ধ, ওগুলো সরাই দিয়েছি। এগুলো আগামী দিনেও আমরা ওই 5টা এটার ভিতরে বাস স্ট্যান্ড এবং খাবারের দোকান ছাড়া। নওগাঁয় চলতি মৌসুমের বাজারে উঠেছে বিভিন্ন ধরনের আম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। জানাবেন যে চলতি মৌসুমে আমের ফলন আপনি কেমন দেখছেন এবং দাম নিয়ে বাগানি আর ব্যবসায়ীরা কি বলছেন? চলতি মৌসুমে আমের ফলন নিয়ে যদিও বা বাগানিরা বলছেন যে কিছুটা কম ফলন হয়েছে এবার গত বছর বা তার আগের বছরের তুলনায়। তবে গুটি আমে বেশ ভালো ফলন হয়েছে। সেই গুটি আমি এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। গত মাসের 22 তারিখ থেকে অর্থাৎ 22 মে থেকে শুরু হয়েছে আম সংগ্রহ কার্যক্রম এবং পর্যায়ক্রমে বাজারে আসতে শুরু করেছে। প্রথমে গুটি জাতের আম যেমন খিরসা, হিমসাগর, গোপালভোগ। এরপরে এখন বাজারে সবচেয়ে বেশি এসেছে ল্যাংড়া জাতের আম, পাশাপাশি নাগফজলি এবং নওগাঁর যে সবচেয়ে বেশি চাহিদার সেটি হচ্ছে যে আম্রপালি, সেটিও বাজারে এসেছে গত 10 তারিখ থেকে। বলা চলে যে মধুমাসের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় এবছর আমের যোগানটা ভালো রয়েছে। অর্থাৎ আবহাওয়ার তারতম্যের কারণে কিছুটা আগে ভাগেই আম পেকে গেছে এবং একসাথে বাজারে সব ধরনের আম এই মুহূর্তে রয়েছে। এখানকার আড়তদাররা বলছেন যে যেভাবে আমের যোগান হচ্ছে সেই তুলনায় কিন্তু চাহিদা কম রয়েছে, যার কারণে বাজার দরও কিছুটা কম যাচ্ছে। আজকের বাজারে প্রতি কেজি ল্যাংড়া যাচ্ছে 22 থেকে 25 টাকা কেজি দরে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি গৌরমতি কিংবা প্রতি কেজি আপনার নাগফজলি এগুলোর দাম কিছুটা বেশি আছে, 40 থেকে 45 টাকা। আর আম্রপালির দাম যাচ্ছে আজকে 60 থেকে 70 টাকা কেজি। শফিক, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সাইবেরিয়ায় প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়েছে একটি TU-22 M3 বোমারু বিমান। ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন আকাশযানটির 4 ক্রু। কোনো রকমে গোলা বারুদ ছাড়াই উড্ডয়নের করছিল বিমানটি। সোমবার সাইবেরিয়ার ইরকুৎস্কের একটি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়ানো হচ্ছিল বোমারু বিমানটিকে। অজ্ঞাত কারণবশত মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়লে মাটিতে আছড়ে পড়ে এটি। মূলত সোভিয়েত আমলের একটি সুপারসনিক বোমারু বিমান TU-22 M3, যা TU-22 উন্নত সংস্করণ। সাধারণত রাশিয়ার আলোচিত
কিনঝাল মিসাইল বহন করে থাকে বিমানটি। এবার যুক্তরাজ্যে 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। শিশু কিশোরদের স্মার্টফোন আসক্তি এবং নিরাপত্তা বিবেচনায় আইন পাশ করেছে ব্রিটিশ সরকার। শিক্ষক, অভিভাবক এবং তরুণদের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। দ্রুতই আইনটি বাস্তবায়নের জন্য চলছে প্রস্তুতি। চলছে ক্লাসের বিরতি, তবুও মাঠে কিংবা লাইব্রেরিতে না গিয়ে শ্রেণীকক্ষে আছে শিক্ষার্থীরা। সবার হাতে স্মার্টফোন, মজে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিজিটাল দুনিয়ার এই আসক্তি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। 16 বছরের কম বয়সী কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় এটি এক বড় পদক্ষেপ। আজ আমি ঘোষণা করছি 16 বছরের কম বয়সীদের জন্য যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ থাকছে আরও বেশ কয়েক ধরনের সোশ্যাল মিডিয়া। বাদ যাচ্ছে না অনলাইন গেম এবং লাইভ স্ট্রিমিং অ্যাপও। বাস্তব জীবনে আমরা কখনোই আমাদের সন্তানকে কোনো অপরিচিত মানুষের সাথে একা ছেড়ে দেই না, তাহলে অনলাইনে কেন দেব? তাই গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপে অপরিচিতদের সাথে শিশুদের যোগাযোগের এই অনিয়ন্ত্রিত সুযোগ বন্ধ করতে চলেছি। আইন প্রণয়নের আগে শিক্ষক, অভিভাবক ও তরুণদের মতামত নেয় ব্রিটিশ সরকার। জরিপে দেখা যায় অংশ নেওয়া 83% অভিভাবকই মনে করেন সোশ্যাল মিডিয়ার উপকারের চেয়ে ক্ষতি বেশি। প্রায় 90% অভিভাবকই 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে মত দেন। 16 বছর আগে আমার কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন জীবনটা সত্যি অনেক সুন্দর ছিল। অনলাইনের কারণেই মূলত আমাদের মনে নানা রকমের হীনমন্যতা তৈরি হয়। তাই এত ছোট বয়সে শিশুদের এই জিনিসের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। চলতি বছরের শেষ নাগাদ এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া ও নীতিমালা চূড়ান্ত করার কথাও রয়েছে। 2027 সাল থেকেই কার্যকর হতে পারে এই নিষেধাজ্ঞা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।